13 এপ্রিল 2026 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ব্যক্তি চ্যাটজিপিটিকে এমন একটি প্রশ্ন করলো যা শুনলে যে কারো শরীর ঠান্ডা হয়ে যাবে। একজন মানুষকে কালো আবর্জনার ব্যাগে ডাস্টবিনে ফেলে দিলে কি হতে পারে? চ্যাটজিপিটি সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করলো, এটি ভয়ঙ্কর, বেআইনি এবং মানুষের জীবনের জন্য মারাত্মক বিপজ্জনক। কিন্তু লোকটি থামলো না। তার পরের প্রশ্ন ছিল আরো ভয়ঙ্কর, কিন্তু কিভাবে জানবে সবাই যে এটা আমি করেছি? ঠিক 3 দিন পর একই শহর থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী। একজন 27 বছর বয়সী নাহিদা বৃষ্টি এবং অন্যজন তার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ জামিল মিলন। সবাই ভেবেছিল হয়তো দুজন একই সঙ্গে কোথাও গেছেন, কিন্তু খুবই দ্রুত তদন্তকারীরা বুঝতে পারলেন এটি সাধারণত নিখোঁজ হওয়ার ঘটনা নয়। আর সবচেয়ে বড় প্রশ্ন, চ্যাটজিপিটিকে ওই অদ্ভুত প্রশ্নগুলো কে করেছিল? নাহিদা বৃষ্টি ছিলেন বাংলাদেশের একজন মেধাবী শিক্ষার্থী। নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পর গবেষণা এবং বড় স্বপ্ন পূরণ করার জন্য 2025 সালে তিনি যুক্তরাষ্ট্রে যান। তার গন্তব্য ছিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। নতুন দেশ, নতুন সংস্কৃতি, পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে একা থাকা, তার উপর পিএইচডির কঠিন পড়াশোনা এবং গবেষণার চাপ, সবকিছুই ছিল চ্যালেঞ্জিং। কিন্তু যারা নাহিদাকে চিনতেন তারা বলতেন তিনি ছিলেন পরিশ্রমী এবং মিশুক, ভবিষ্যৎ নিয়ে ছিলেন ভীষণ আশাবাদী। সেখানেই তার পরিচয় হয় আরেক বাংলাদেশি স্টুডেন্ট জামিল মিলনের সঙ্গে। জামিল একজন বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট স্টাডিজ নিয়ে পিএইচডি করছিলেন। একই ভাষা, একই সংস্কৃতি এবং একই ধরনের প্রবাস জীবন খুবই দ্রুত তাদের বন্ধুত্বকে গভীর করে তোলেন। জামিলের পরিবারের ভাষ্য অনুযায়ী তিনি প্রায় নাহিদার কথা বলতেন নাহিদা খুবই মেধাবী, সুন্দর গান করেন, দারুণ রান্না করেন। পরিচিতদের কাছে তার সম্পর্কটি গোপন ছিল না। দুই পরিবারের মানুষও তাদের ব্যাপারে জানতেন এবং সম্পর্কটি সমর্থন করতেন। ভবিষ্যতে বিয়ে করবে, একসঙ্গে জীবন কাটানোর কথাও তারা ভেবেছিলেন। কিন্তু 16 এপ্রিল 2026 সবকিছু বদলে যায়। সেদিন বিকেলে নাহিদার এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময় নাহিদা সেখানে পৌঁছাননি। এটি ছিল খুবই অস্বাভাবিক, কারণ কোনো কারণে পরিকল্পনা বদলালে নাহিদাও অন্তত ফোন বা মেসেজ দিয়ে জানাতেন। কিন্তু সেদিন তার ফোন বন্ধ পাওয়া যায়। একটির পর একটি কল, একের পর এক মেসেজ, কোনোটিরই উত্তর আসলো না। নাহিদার বন্ধুরা প্রথমে তার সবচেয়ে কাছের মানুষ জামিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু এরপর আসে দ্বিতীয় ধাক্কা। জামিলকেও পাওয়া যাচ্ছে না, তারও ফোন বন্ধ। তিনি কোথায় আছেন কেউ জানতো না। একই সময় দুজন মানুষ যেন হঠাৎ করেই শহর থেকে অদৃশ্য হয়ে গেলেন। 17 এপ্রিল পুলিশ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে। প্রথমে তারা নাহিদার বিশ্ববিদ্যালয়ের কর্মস্থল গবেষণা জায়গা পরীক্ষা করে। সেখানে পাওয়া যায় তার লাঞ্চ বক্স, আইপ্যাড, ম্যাকবুক। এসব জিনিস দেখে মনে হচ্ছিল নাহিদা পরদিন আবার ফিরে আসার পরিকল্পনা করেই সেখান থেকে বেরিয়েছিলেন। হঠাৎ তিনি স্বেচ্ছায় সবকিছু ফেলে দীর্ঘ সময়ের জন্য কোথায় চলে যান? 16 এপ্রিল তার দৈনন্দিন জীবনের বাইরে অপ্রত্যাশিত কিছু ঘটেছিল। এরপর তদন্তকারীদের নজর যায় জামিলের বাসার দিকে। বিশ্ববিদ্যালয়ের বাইরে অ্যাভালন হাইটস নামের একটি আবাসিক এলাকার অ্যাপার্টমেন্টে থাকতেন জামিল। তার সঙ্গে থাকতেন আরো দুই রুমমেট, রাশিদ এবং হিসাম। পুলিশ যখন তাদের জিজ্ঞাসাবাদ করেন, রশিদ একটি গুরুত্বপূর্ণ তথ্য জানান। 16 এপ্রিল সন্ধ্যায় তিনি দেখেছিলেন হিসাম নিজের কক্ষ থেকে কয়েকটি ভারী কার্ডবোর্ডের বাক্স একটি কার্টে করে বাইরে নিয়ে যাচ্ছেন। পরে সেই বাক্সগুলো অ্যাপার্টমেন্টের আবর্জনা রাখার জায়গা ফেলে দেওয়া হয়। এই তথ্যের পর তদন্তে নতুন একটি নাম সামনে আসে, হিসাম আবু গারবিয়া। হিসামের বয়স ছিল 26 বছর। তিনিও একজন ইউনিভার্সিটির সাউথ ফ্লোরিডার পড়াশোনা করতেন। তবে 2023 সালে তার পড়াশোনা থেমে যায়। পরিবারের ভাষ্য অনুযায়ী একজন হিসাম দায়িত্বশীল এবং সহযোগী পরায়ণ বড় ছেলে ছিলেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ধীরে ধীরে তার আচরণ বদলাতে শুরু করে। পরিবার দাবি করে মাদক গ্রহণের পর তার আচরণ আরো অনিয়ন্ত্রিত এবং আক্রমণাত্মক হয়ে উঠেছিল। তবে কোনো ব্যক্তির সহিংস আচরণের কারণ হিসেবে শুধু একটি বিষয়কে দায়ী করা যায় না। মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত ইতিহাস, পারিপার্শ্বিক অবস্থা এবং আরো অনেক কিছু এতে ভূমিকা রাখতে পারে। 2023 সালের মে মাসে পরিবারের সদস্যদের সঙ্গে অসহিংস আচরণের অভিযোগে হিসামকে গ্রেফতার করা হয়েছিল বলে ট্রান্সক্রিপ্টে উল্লেখ আছে।
পরে একই বছরের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে অন্যের বাড়ির অনধিকার প্রবেশ, চুরি এবং মারধরে অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত তাকে একটি ডাইভারশন প্রোগ্রামে পাঠানো হয়। এটি এমন একটি ব্যবস্থা যেখানে নির্দিষ্ট নিয়ম মেনে চললে কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের আচরণ পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। প্রোগ্রাম শেষ হওয়ার পরও তার পরিবার নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল। বিশেষ করে তার ছোট ভাই চাইতেন না হিশাম আবার পরিবারের কাছে ফিরে আসুক। তাই হিশাম অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেন। পরে খরচ ভাগাভাগির জন্য সেখানে জামিল এবং রাশিদ ওঠেন। তিনজনের আলাদা কক্ষ ছিল, কথাবার্তাও খুব কম হতো। কিন্তু জামিল ও রাশিদ লক্ষ্য করলো হিশাম খুব কম নিজের কক্ষ থেকে বাইরে বের হন, সহজে রেগে যান, আর আশেপাশে থাকলে সবসময় এক ধরনের অস্বস্তি কাজ করে। তাদের মনে হতো সামান্য কোনো কথাকে হিশাম হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠতে পারেন। কিছুদিন পর তারা হিশামের আগের অভিযোগ এবং গ্রেফতারের ইতিহাস সম্পর্কে জানতে পারেন। নিরাপত্তার কথা ভেবে জামিল এবং রাশিদ অ্যাপার্টমেন্ট ব্যবস্থাপকের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ করেন। কিন্তু অভিযোগের পরে প্রায় 2 সপ্তাহ কেটে গেলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হিশাম সে অভিযোগের কথা জেনেছিলেন কি না তা নিশ্চিত নয়। তবে তদন্তকারীদের সন্দেহ ছিল জামিলের ওপর তার সম্ভাব্য ক্ষোভ তৈরি হওয়ায় এটি কারণ হতে পারে। পুলিশ ও ফরেনসিক দল ওয়ারেন্ট নিয়ে অ্যাপার্টমেন্টটি তল্লাশি চালায়। রাশিদের বর্ণনা অনুযায়ী হিশাম যে আবর্জনা রাখার জায়গাটা ভারী বাক্স রেখেছিলেন, তদন্তকারীরা সেটা পরীক্ষা করেন। 23 এপ্রিল সেখান থেকে পাওয়া যায় জামিলের চশমা, তার মানিব্যাগ, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র এবং ছেঁড়া ও দাগযুক্ত একটি শার্ট। শার্টটি তিনি নিখোঁজ হওয়ার পর দিনে পড়েছিলেন বলে শনাক্ত করা হয়। সেদিনে পাওয়া যায় নাহিদার ফোনের কেস। এখন আরও বিষয়টি নিখোঁজ হওয়ার সীমাবদ্ধ ছিল না। এই দুজন গুরুতর বিপদে পড়েছেন এমন আশঙ্কা শক্তিশালী হয়ে ওঠে। পুলিশ হিশামকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। তদন্তকারীর লক্ষ্য করেন তার শরীরে বিভিন্ন জায়গায় আঁচড় এবং আঘাতের দাগ রয়েছে। তার বাম হাতের কনিষ্ঠ আঙুলে মোটা ব্যান্ডেজ বাঁধা। আঙুলের ব্যাপারে জানতে চাইলে হিশাম খুব শান্তভাবে বলেন পেঁয়াজ কাটতে গিয়ে আঙুল কেটে গেছে। কিন্তু ততক্ষণে পুলিশ তার গাড়ির চলাচল এবং জামিলের ফোনের লোকেশন নিয়ে কাজ শুরু করে দিয়েছিলেন। ট্রাফিক ক্যামেরা এবং ডিজিটাল লোকেশন ডেটা অনুযায়ী 16 এপ্রিল হিশামের গাড়ি যে যে জায়গায় গিয়েছিল জামিলের ফোনও ওই জায়গায় পথ ধরে চলেছিল। শেষ পর্যন্ত ফোনটির সংকেত ক্লিয়ার ওয়াটার এলাকায় বন্ধ হয়ে যায়। জিজ্ঞাসাবাদে হিশাম প্রথমে বলেন 16 এপ্রিল জামিল বা নাহিদের সঙ্গে তার দেখা হয়নি। তদন্তকারীরা যখন লোকেশন ডেটা সামনে রাখেন তখন তিনি গল্প বদলে ফেলেন। তিনি নাকি মাছ ধরার জায়গা থেকে ক্লিয়ার ওয়াটারে গিয়েছিলেন। পুলিশ জানায় পুরো যাত্রাপথে জামিলের ফোন এবং তার গাড়ির অবস্থান মিলে যাচ্ছে। এরপর হিশাম আবারও বক্তব্য পাল্টান। এবার বলেন জামিলের সঙ্গে দেখা হয়েছিল, তিনি তাকে গাড়িতে লিফট দিয়েছিলেন। একই প্রশ্নের বারবার ভিন্ন উত্তর দিতে থাকেন। তদন্তকারীদের সন্দেহ আরো বাড়তে থাকে। হিশাম যখন জিজ্ঞাসাবাদ কক্ষে বসে বক্তব্য দিচ্ছিলেন তখন পুলিশের আরেকটি দল তার অ্যাপার্টমেন্টে পরীক্ষা করছিলেন। ঘরে ঢুকেই তার একটি বিষয় লক্ষ্য হয়, কক্ষটি যেন খুব সম্প্রতি অস্বাভাবিকভাবে গভীর পরিষ্কার করা হয়েছে। তদন্তকারীরা লুমিনল নামের একটি রাসায়নিক ব্যবহার করেন। এটি পরিষ্কার করার পরও রয়ে যাওয়া রক্তের অতি ক্ষুদ্র চিহ্ন শনাক্ত করতে সাহায্য করে। লুমিনল পরীক্ষায় হিশামের শোবার ঘরে মেঝেতে বড় একটি প্রতিক্রিয়ার এলাকা পাওয়া যায়। ফরেনসিক দলের ধারণা ছিল সেখানে গুরুত্বপূর্ণ সহিংস কোনো ঘটনা ঘটেছে। পরে তার চিহ্ন পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। নাহিদা ও জামিল কোথায় এবং তারা জীবিত আছেন কিনা। তদন্তকারীদের হাতে শক্তিশালী সন্দেহ ছিল, কিন্তু তখনও দুজনকে খুঁজে পাওয়া যায়নি এবং ফরেনসিক বিশ্লেষণও সম্পূর্ণ হয়নি। তাই জিজ্ঞাসাবাদের পরেও হিশামকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তাকে গোপনে নজরদারির জন্য রাখা হয়। পুলিশ আশা করছিল তিনি হয়তো কোনো একরকম ভুল করবে যা তাদের পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করবে। এদিকে তার গাড়ির সুনির্দিষ্ট রুট পরীক্ষা করতে গিয়ে তদন্তকারীরা লক্ষ্য করেন 16 এপ্রিল রাতে গাড়িটি হাওয়ার্ড ব্রিজের দিকে গিয়েছিলেন। কিছু সময় পর একই পথ দিয়ে ফিরে আসে। ফলে অনুসন্ধান সংকুচিত হয়ে আসে ব্রিজ সংলগ্ন পানির এলাকায়।
24 এপ্রিল সকাল 6টা। ডুবুরি দল পানিতে অনুসন্ধান শুরু করে। নাহিদা এবং জামিল নিখোঁজ হওয়ার পর 1 সপ্তাহের বেশি সময় কেটে গেছে। বিশাল পানির মধ্য দিয়ে ঠিক কোথায় অনুসন্ধান করতে হবে তা জানা ছিল না। তারপরও ডুবুরিরা খুঁজতে থাকেন। কয়েক ঘন্টা পর তারা নিচের দিকে একটি ভারী কালো ব্যাগ খুঁজে পান। ব্যাগটির ভিতরে একজন মানুষের দেহাবশেষ পাওয়া যায়। মেডিকেল পরীক্ষা, ডিএনএ এবং অন্যান্য প্রমাণের মাধ্যমে নিশ্চিত করা হয় তিনি জামিল লিমন। তার পরিবারকে ঘটনাটি জানানো হয়। যে পরিবার ছেলেকে উচ্চশিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন, তারা পেল এমন একটি সংবাদ যা কোনো পরিবারে পাওয়ার কথা নয়। কিন্তু নাহিদা তখনও নিখোঁজ। জামিলের সঙ্গে যা ঘটেছে তা জানার পরেও নাহিদার পরিবারের অপেক্ষা আরো ভয়াবহ হয়ে থাকে। তারা জানতেন না মেয়ে কোথায়। কিন্তু সবচেয়ে খারাপ আশঙ্কাটি তখন আরো দূরের সম্ভাবনা ছিল না। জামিলকে খুঁজে পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ একটি কল পায়। কলটি করেছিলেন হিশামের ছোট ভাই। তার দাবি অনুযায়ী জিজ্ঞাসাবাদ থেকে ছাড়া পাওয়ার পর হিশাম অ্যাপালেন হাইটসে ফিরে যাননি, বরং ফ্লোরিডার লুইস এলাকার পরিবারের বাড়িতে চলে যান। পরিবার তাকে ঢুকতে বাধা দিলেও তিনি জোর করে ভিতরে প্রবেশ করেন। সেখানে পরিবারের এক নারী সদস্যদের সঙ্গে অশোভন এবং জবরদস্তিমূলক আচরণের অভিযোগ ওঠে। এই অভিযোগ এবং চলমান তদন্তের ঝুঁকি বিবেচনাও পুলিশ দ্রুত বাড়িতে ফিরে যায়। এই অভিযোগ এবং চলমান তদন্তের ঝুঁকি বিবেচনায় পুলিশ দ্রুত বাড়িটি ঘিরে ফেলে। সোয়াট টিম, আলোচক, ড্রোন ইউনিট সবাইকে সেখানে মোতায়েন করা হয়। প্রথমে হিশাম নিজেকে ঘরের ভিতরে আটকে রাখেন। পরে তিনি বাইরে বেরিয়ে এলে পুলিশ তাকে গ্রেফতার করেন। কিন্তু একটি প্রশ্ন তখনও বাকি, নাহিদা কোথায়? পুলিশ আরো দুই দিন ব্রিজ এবং আশেপাশে পানিতে অনুসন্ধান চালান, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। 26 এপ্রিল একজন জেলে পুলিশকে ফোন করেন। তার মাছ ধরার সুতায় একটি অস্বাভাবিক ভারী ব্যাগ আটকে গিয়েছে। পুলিশ ব্যাগটি উদ্ধার করে। ভেতরে একজন নারীর দেহাবশেষ পাওয়া যায়। পোশাক, ডেন্টাল রেকর্ড এবং অন্যান্য শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হয় তিনি নাহিদা বৃষ্টি। দুই পরিবারের সব আশা সেখানেই শেষ হয়ে যায়। জামিলের পরিবার প্রকাশ্য ন্যায় বিচার দাবি করতে থাকে। তার ছোট ভাই জানান, জামিল এবং নাহিদা শুধু সম্পর্কে ছিলেন না, তারা বিয়ে করে একসঙ্গে ভবিষ্যৎ গড়তে চেয়েছিলেন। দুই মেধাবী তরুণ তরুণী নিজেদের দেশ ছেড়ে 1000 মাইল দূরে গিয়েছিলেন পড়াশোনা এবং গবেষণার জন্য। কিন্তু একটি অ্যাপার্টমেন্ট, একটি অভিযোগ এবং একটি অস্থির রুমমেটের সঙ্গে তাদের পরিচয় সবকিছু বদলে দেয়। তদন্তের সবচেয়ে অস্বস্তিকর অংশটি সামনে আসে হিশামের ডিজিটাল ডিভাইস পরীক্ষা করার পর। তার ফোন থেকে অনেক তথ্য মুছে ফেলা হয়েছিল, কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞরা কিছু সার্চ এবং কথোপকথনের রেকর্ড পুনরুদ্ধার করতে সক্ষম হন। 13 এপ্রিল, অর্থাৎ নিখোঁজ হওয়ার 3 দিন আগে, চ্যাটজিপিটিকে মানুষকে কালো ব্যাগে ভরে ফেলে কি হতে পারে এমন প্রশ্ন করা হয়েছিল। সিস্টেম বিপদ এবং বেআইনি কাজ সম্পর্কে সতর্কতা করলেও প্রশ্নধারী জানতে চেয়েছিলেন কিভাবে কেউ বুঝবে কাজটি আমি করেছি। এরপর 15 এপ্রিল গাড়ির পরিচয় সংক্রান্ত তথ্য পরিবর্তন, বাড়িতে অস্ত্র রাখার আইন এবং আরো কিছু সন্দেহজনক বিষয় নিয়ে অনুসন্ধান করা হয়। তদন্তকারীরা আরো জানতে পারেন 7 এপ্রিল ডাক টেপ অর্ডার করা হয়েছিল। 11 এপ্রিল আবর্জনা ব্যাগ, জ্বালানি এবং পরিষ্কার করার সামগ্রী সহ বেশ কিছু জিনিস কেনা হয়। 16 এপ্রিল রাতে ডেলিভারি অ্যাপের মাধ্যমে অ্যাপার্টমেন্ট অতিরিক্ত পরিষ্কার করার সামগ্রী আনা হয়েছিল। এই সময়রেখা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ইঙ্গিত করে ঘটনাটি হঠাৎ রাগের মাথায় করা ঘটনা নয়, কিছু প্রস্তুতি কয়েকদিন আগেই শুরু হয়েছিল। তবে একটি প্রশ্নের নিশ্চিত উত্তর তদন্তে পাওয়া যায়নি, নাহিদাকে কেন লক্ষ্য করা হয়েছিল। জামিলের বিরুদ্ধে হিশামের সম্ভাব্য ক্ষোভের কারণ ছিল অ্যাপার্টমেন্ট ব্যবস্থাপনার কাছে তার অভিযোগের কথা বলা, কিন্তু নাহিদার সঙ্গে কোনো বিরোধের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এটি সম্ভাব্য ব্যাখ্যা হলো নাহিদা হয়তো ভুল সময় ভুল জায়গায় উপস্থিত ছিলেন এবং ঘটনার সাক্ষী হয়ে পড়েছিলেন, কিন্তু এটি শুধুই অনুমান। প্রকৃত উদ্দেশ্য কি ছিল তা আদালত উপস্থিত প্রমাণ এবং পূর্ণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এই ভিডিওটি বিভিন্ন তদন্ত সংক্রান্ত দাবির ভিত্তিতে তৈরি। বিচারক সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে আইনগতভাবে দোষী বলা যায় না। সংবেদনশীল অংশগুলো নন গ্রাফিক ভাবে উপস্থাপন করা হয়েছে।